দর্শক, চোখ আমাদের জীবনের আলো। চোখ ছাড়া জীবনের একটি মুহূর্তও কিন্তু কল্পনা করা যায় না। মানুষের জীবনে চোখের যত রকম দৃশ্যমান সমস্যা আছে, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে চোখে ছানি পড়া। সময়ের সাথে সাথে দৃষ্টিশক্তি কমে গেলে অনেকেই কিন্তু ধরে নেন বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি কমে গিয়েছে, কিন্তু এর পেছনেও কিন্তু ছানি পড়া অন্যতম একটি কারণ। বলা হয়ে থাকে চোখে ছানি পড়া অনেকটা জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়ার মতন, কিন্তু আধুনিক চিকিৎসার মাধ্যমে কয়েক মিনিটেই কিন্তু এই ঝাপসা কাচ স্বচ্ছ করা সম্ভব। সেজন্যই দর্শক, আপনাদের স্বার্থে, আপনাদের স্বাস্থ্যের কথা ভেবে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নতুন আয়োজন ডক্টরস চেম্বারে, পাওয়ার্ড বাই ইউনিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় চোখে ছানি পড়া এবং তার আধুনিক চিকিৎসা, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন দুজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের প্রথম গেস্ট এক্সপার্ট ডক্টর আব্দুর রাকিব তুষার, কনসালটেন্ট, হারুন আই ফাউন্ডেশন হসপিটাল, কনসালটেন্ট, আফিয়া আই সেন্টার, টাঙ্গাইল। স্যার, আসসালামু আলাইকুম, অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? স্যার, আমি খুব ভালো আছি। এবং দর্শক, আমাদের সাথে আরও আছেন ডক্টর শারমিনা আলাউদ্দিন ম্যাডাম, কনসালটেন্ট, হারুন আই ফাউন্ডেশন হসপিটাল, কনসালটেন্ট, আফিয়া আই সেন্টার, টাঙ্গাইল। ম্যাডাম, কেমন আছেন? অসম্ভব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি ম্যাডাম। আমাদের আজকের যে বিষয় চোখে ছানি পড়া এবং তার আধুনিক চিকিৎসা, প্রথমে আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে চোখে যে ছানি পড়ে, আসলে ছানি পড়া বলতে আমরা কি বুঝাই? ছানি হলো চোখে যে নর্মাল লেন্স থাকে, সেই লেন্সটা স্বচ্ছ থাকে জন্মগতভাবেই। সেই স্বচ্ছ লেন্সটা যখন অস্বচ্ছ হয়ে যায়, তাকেই আমরা ছানি বলে থাকি। আর ছানিটা যে পড়ছে, এটা আসলে কেন হয়? ছানি আসলে অনেক কারণেই হতে পারে। আমি জেনারেলি যেটা হয়, ছানি বয়সের কারণে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের যে স্বচ্ছ লেন্স, সেটা অস্বচ্ছ হয়ে যেতে থাকে। এটা একটা বড় কারণ। এটা ছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ছানি পড়তে পারে। তার মধ্যে সবচেয়ে যেটা বড় কারণ, সেটা হলো ডায়াবেটিস। এটা ছাড়াও যদি চোখে কোনো আঘাত লাগে, তবে ছানি পড়তে পারে। এছাড়া যদি কেউ লম্বা সময় ধরে কোনো ওষুধ ব্যবহার করে চোখে বা অন্য কোনো শারীরিক কারণে, সে কারণেও ছানি পড়তে পারে। এটা ছাড়াও আরেকটা ছানিকে আমরা বলি কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, যে চোখের অন্য কোনো অসুখ যদি থেকে থাকে কারো, সেখান থেকেও ছানি পড়তে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেন করেছেন। স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাই, ম্যাডাম কিন্তু একটি কারণ বলেছেন ছানি পড়ার জন্য, বয়স একটি কারণ। তো সেক্ষেত্রে ছানিটা কি আসলে বেশি বয়সেই পড়ে, নাকি এটা যে কোনো বয়সেই হতে পারে? আপনার এই প্রশ্নের উত্তরে যেভাবে বলবো আমি, যে ছানি আসলে প্রান্তিক বয়সের রোগ। মানে প্রধানত বয়স্ক মানুষেরই ছানি পড়ে, যেটা আমার কলিগ যেটা বললেন, যে বয়স্ক মানুষেরই ছানি পড়ে। এছাড়াও আর যেসব কারণগুলো আছে, যেমন আপনার ডায়াবেটিস মেলাইটিসের জন্য ছানি পড়তে পারে। শারীরিক আরেকটা রোগ হচ্ছে থাইরয়েড হরমোনের যদি অসুবিধা থাকে, তাহলেও ছানি পড়তে পারে। অতএব এই রোগগুলো যদি যে কোনো বয়সে হয়, তাহলে সেই বয়সে ছানি পড়তে পারবে। আরেকটা কারণ আমরা প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্মগত ছানি কিন্তু একটি প্রধান কারণ বাচ্চাদের অন্ধত্বর জন্য। এই ধরনের ছানি যখনই আমরা ডায়াগনোসিস করতে পারবো, তার চিকিৎসাটা আসলে ঠিক তখনই করা উচিত। অতএব যদি কেউ প্রশ্ন করে যে যে কোনো বয়সে কি ছানি পড়তে পারে, অবশ্যই যে কোনো বয়সে ছানি পড়তে পারে, তবে প্রধানত বয়স্ক মানুষের ছানি পড়ে। ম্যাডাম, আজকে আমাদের আলোচনার মূল ফোকাসটা আসলে চোখের ছানির যে আধুনিক চিকিৎসা। তো সেক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে চোখে ছানি পড়লে আসলে কি কি ধরনের চিকিৎসা এখানে করা সম্ভব? চোখের ছানির জন্য আসলে চিকিৎসা একটাই, সেটা হলো অপারেশন। আমরা ছানিটাকে রিমুভ করে দিয়ে, ছানিটা ফেলে দিয়ে, সেখানে আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দেই। তো এখন কি ধরনের সার্জারি তবে আমরা করি? সার্জারি হচ্ছে আমরা দুভাবে করতে পারি, ম্যানুয়াল সার্জারি এবং মেশিন দিয়ে অপারেশন। তো আমি আসলে প্রেফার করব আজকে বলতে, সেটা হলো যে মেশিন দিয়ে অপারেশন করাটাকেই আমরা বেশি প্রেফার করে থাকি, যেটাকে আমরা ফেকো ইমালসিফিকেশন বলে থাকি। তো আমি একটু যদি ডিটেলস বলি রোগীদের জন্য,
যে ফেকো ইমালসিফিকেশন হচ্ছে মেশিন দিয়ে অপারেশন করা, যেখানে আমরা মেশিনটা চোখের মধ্যে দিয়ে ইমালসিফাই করে লেন্সটাকে বের করে নিয়ে আসি। এটাই চোখের আধুনিক চিকিৎসা। স্যার, আমরা তো আসলে এখন ফ্যাকো ইমালসিফিকেশনের কথা অনেক শুনি এবং খুবই পপুলার একটি প্রসিজার। তো আসলে ফ্যাকো ইমালসিফিকেশনটার সুবিধা কি, মানে অন্য অপারেশন পদ্ধতির থেকে এটি কেন ভালো বা এটার সুবিধাটা কি আসলে? ক্যাটারেক্ট সার্জারি আসলে দুই ধরনের, একটা ম্যানুয়াল সার্জারি আর একটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। মেশিন ডিপেন্ডেন্টের মধ্যে ফ্যাকো ইমালসিফিকেশনটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বলবো। সারা পৃথিবীতে যত সার্জারি ক্যাটারেক্ট হয় তার প্রধানত সার্জারিটা ফ্যাকো ইমালসিফিকেশন হয়। ফ্যাকো ইমালসিফিকেশনের যে প্রধানতম সুবিধা সেটা হচ্ছে যে আমরা সার্জারি করার সময় যে আমরা ইনসিশন দিই বা কাটতে হয়, সেটা ফ্যাকো ইমালসিফিকেশনে মাত্র 1.8 মিলিমিটার থেকে 2.2 মিলিমিটার কাটতে হয়। খুবই অল্প একটা ছোট্ট ইনসিশন। অতএব এটা অপারেশনের পরে খুব তাড়াতাড়ি 24 থেকে 48 ঘন্টার মধ্যে হিল হয়ে যায় এবং পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারি, মানে অপারেশনের পরবর্তী তার স্বাভাবিক জীবনে যাওয়ার সময়টা খুব কমে আসে। অপারেশন পরবর্তী যে আমাদের চশমা লাগার একটা ব্যাপার থাকে, ফ্যাকো ইমালসিফিকেশনে হচ্ছে এই ধরনের অ্যাস্টিগমেটিজম বলা হয়, অপারেশন ইনডিউস, এটা ফ্যাকো ইমালসিফিকেশনে অনেক কম। সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা আমার দৃষ্টিতে সেটা হচ্ছে কোনো মানুষ যদি চায় যে আমি যে ইন্ট্রাকুলার লেন্সটা ইমপ্ল্যান্ট করব, সেটার আধুনিকতম ইন্ট্রাকুলার লেন্সটা ইমপ্ল্যান্ট করব, যাতে আমার চশমা লাগবে না, অথবা আমি দূরে ভালো দেখব বা কাছে ভালো দেখব, ওই রোগীটা ডিসিশন নিতে চায়, সেই ক্ষেত্রে যে প্রিমিয়াম লেন্স বলি আমরা, যেটা ভালো লেন্স, এগুলা ফ্যাকো ইমালসিফিকেশন ছাড়া ম্যানুয়াল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারিতে দেওয়া সম্ভব না। ফ্যাকো ইমালসিফিকেশনে দেওয়া সম্ভব। এবং এক কথায় বলবো, ফ্যাকো ইমালসিফিকেশন সবচেয়ে ভালো এই কারণে যে এটা সবচেয়ে নিরাপদ, কম ঝুঁকিপূর্ণ এবং রোগীর জন্য লাভজনক হচ্ছে যে স্বাভাবিক জীবনে সে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। ম্যাডাম, আমরা ফ্যাকো ইমালসিফিকেশন নিয়ে স্যারের কাছে অনেক কিছু জানলাম। এবার আপনার কাছে একটু জানতে চাই, প্রত্যেকটা অপারেশনের কিন্তু একটা উপযুক্ত সময় থাকে, যে কোনো সময় কিন্তু চাইলে করা যায় না। তো আসলে এই ফ্যাকো ইমালসিফিকেশন বা চোখের ছানির যে কোনো সার্জারি করার উপযুক্ত সময়টা কখন? ম্যাডাম, প্রশ্নের উত্তরটা জানবো, তবে ছোট্ট একটি বিরতির পরে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন জিটিভি আয়োজিত নতুন হেলথ শো ডক্টর চেম্বার, পাওয়ার্ড বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্স ডক্টর চেম্বারে। ম্যাডাম, আপনার কাছে বিরতির পূর্বে আমার একটা প্রশ্ন ছিল, আমি একটু রিপিট করি আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন যে ছানি অপারেশনের উপযুক্ত সময় কখন। আমি এখানে দুইটা পয়েন্ট কনসিডারেশনে আনবো। একটা হলো সার্জন, আর একটা হলো পেশেন্টের প্রফেশন, অকুপেশনাল ইন্ডিকেশন বলি আমরা। তো প্রথমে আমি অকুপেশনাল ইন্ডিকেশনে আসছি, যে কোনো পেশেন্টের যদি ছানি পড়ে এবং সে কি কাজ করে সেটার উপরে ডিপেন্ড করে পেশেন্টের কমপ্লেইন হয়। যেমন ধরেন, আমি সার্জন, আমার যদি ছানি হয়, আমি সামান্য ছানি পড়লেই অপারেশন করে ফেলতে চাইবো, বিকজ না হলে আমি কাজ করতে পারবো না, অপারেশন করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ড্রাইভার, যে গাড়ি সবসময় ড্রাইভ করে, তার জন্য অল্প ছানি পড়লেই অপারেশন করে ফেলতে হবে, না হলে সে গাড়ি চালাতে পারবে না। তো এরকম চোখের কাজ যারা, যেমন কম্পিউটারে যারা কাজ করে, তাদের জন্য ডিফিকাল্ট, নাহলে হিউজ গ্লেয়ার হয়। তো এগুলো হচ্ছে প্রফেশনাল, যে পেশেন্ট যদি ফিল করে তার নিত্য নৈমিত্তিক কাজগুলো ডিস্টার্বড হচ্ছে, তখন আমরা বলি আপনি অপারেশন করে নেন। আদারওয়াইজ কোনো চশমা, ইনজেকশন, কোনো মেডিকেশন দিয়েই তাকে আমি ভালো করে দিতে পারবো না। আরেকটা হলো, আমি যেটা বলেছি সার্জন কনসিডারেশন, সেটা হলো যে আমরা যেহেতু মেশিনে অপারেশন করতে চাই, সেজন্য ছানি বেশি পাকতে দিতে চাই না। ছানি ধীরে ধীরে শক্ত হয়ে যেতে থাকে, আর শক্ত হয়ে যেতে থাকলে তখন আমরা মেশিনে অপারেশন যদি করতে চাই, এটার কমপ্লিকেশন রেটটা অনেক বেশি বেড়ে যায়। এবং পোস্ট অপারেটিভ যে রিকভারি আমরা চাই, যে আর্লি রিকভারি হবে, পেশেন্টটা কাজে চলে যাবে, পরের দিনই চলে যাবে, সেই জিনিসটা রিকভারি হতে অনেক সময় লাগে। সেই জন্য ছানির এই দুইটা কনসিডারেশনটা মাথায় রেখেই আমাদের ছানি অপারেশন করা উচিত। স্যার, আমি ম্যাডামের উত্তরটা থেকে একটু আসি। সময় মতো সার্জারিটা না করলে কি কি ধরনের কমপ্লিকেশন রোগের হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে তৃতীয় বিশ্বের, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের
অধিবাসী হিসাবে এই জিনিসটা আমরা একজন চোখের ডাক্তার হিসেবে প্রায়ই ফেস করি। সেটা হচ্ছে যে ছানি অনেক বেশি পেকে গেছে, পেশেন্ট আসছে একদম শেষ পর্যায়ে। তো আমি যদি ক্রমানুসারে বলি যে ছানি যদি বেশি পেকে যায় তো কী কী অসুবিধা হতে পারে, তাহলে প্রথম অসুবিধা হচ্ছে তার দৃষ্টিশক্তিটা কমে একদম ঝাপসা দেখবে, তার দৈনন্দিন জীবনযাপনের কোনো কিছুই সে করতে পারবে না, তার জীবনটা স্থবির হয়ে থাকবে। এটা গেল একটা। দুই হচ্ছে তার ছানি যদি খুব বেশি পেকে যায় ওইটাকে আমরা বলি হাইপার ম্যাচুর ক্যাটারাক্ট। হাইপার ম্যাচুর ক্যাটারাক্ট হয়ে গেলে পরে যেটা আমরা সবচেয়ে একটু আগে আলাপ করলাম যে ফ্যাকোইমালসিফিকেশন হচ্ছে নিরাপদ এবং কম জটিলতা সম্পূর্ণ অপারেশন, সেটা তখন করা অনেক সময় অসম্ভব হয়ে যায়, এবং যদি কেউ করতেও যায় তাহলেও এটা অপারেশনজনিত জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। 3 নম্বর সমস্যা যেটা হয় যে যদি ছানি অনেক বেশি পেকে যায় তাহলে ছানি জনিত কারণে চোখের ভিতর প্রেশার বেড়ে যায়। এটা এক ধরনের রোগ, একটা মারাত্মক রোগ যেটার নাম হচ্ছে গ্লুকোমা। সেকেন্ডারি গ্লুকোমা ডেভেলপ হওয়ার চান্স থাকে এবং এই থেকে স্থায়ী অন্ধত্ব হয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে যে আপনার ছানি যদি বেশি পেকে যায়, ছানির থেকে লেন্স ম্যাটেরিয়ালগুলো লিক করে চোখের ভিতরে প্রদাহ তৈরি করে। এটাকে আমরা বলি মেডিকেলি যে লেন্স ইনডিউস ইউভাইটিস। এটাও একটা প্রচণ্ড রকমের খারাপ রোগ এবং সেই ক্ষেত্রে তখন অপারেশন করতে হয় জরুরি ভিত্তিতে, কিন্তু তখন আউটকামটা হয়ে যায় অনেক কম। লাস্টলি যেটা বলবো, যদি একটা মানুষের ছানির সাথে তার কোএক্সিস্টিং অন্য রোগ থাকে, যেমন ধরেন তার ডায়াবেটিস জনিত রেটিনোপ্যাথি আছে, সে যদি ধরেন আপনি লেজার করতে হবে কিন্তু ছানি যদি বেশি পেকে যায় তাহলে সেটা সে করতে পারছে না, তাহলে তার ওই রেটিনাল ডিজিজগুলো আরও বাড়তে থাকছে এবং সে তখন অন্ধত্বর দিকে যাচ্ছে। শেষ কথাটা যেটা বলবো, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছে যে ছানির উপযুক্ত সময় হচ্ছে যে তার দৈনন্দিন জীবনযাপনে যদি অসুবিধা হয় তাহলে অপারেশন করবেন। ম্যাডাম, আপনার কাছে আমার একটু জানবার আছে যে যেহেতু আমরা আজকে আধুনিক চিকিৎসাগুলো নিয়ে আলোচনা করছি, তো এই প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা বা সার্জারি কনভেনশনাল যে মেথডগুলো, তার সাথে আসলে মানে ফ্যাকো ইমালসিফিকেশনের মূল পার্থক্যটা কোথায়? যখন কোনো রোগী আপনাদের কাছে আসবে, আপনারা যখন কাউন্সেলিং করবেন তাকে ফ্যাকো ইমালসিফিকেশন করার জন্য কি কি সুবিধা এটা আসলে তার কাছে আপনারা তুলে ধরবেন? ছানি অপারেশন আসলে দুইভাবেই করা হয়, একটা হলো ম্যানুয়ালি আর হলো ফেকো এমালসিফিকেশন। আমি আগেও বলেছি যে আই প্রেফার ফেকো এমালসিফিকেশন। হোয়াই? সেটা হচ্ছে যে ম্যানুয়ালি যে অপারেশনটা করা হয় সেখানে 8 to 9 মিলিমিটার কাটতে হয়, এবং আমরা আগে আলাপ করেছি যে আমরা চাই অ্যাভাসকুলার স্ট্রাকচার দিয়ে ঢোকার জন্য, যেটা ম্যানুয়াল এসআইসিএসে পসিবল হয় না। আমরা স্ক্লেরা কাটি, ওখানে অনেক ব্লিডিং হয়, বড় হয় ইনসিশনটা, যেটা ফেকো এমালসিফিকেশন ডক্টর রাকিব বলেছেন যে এটা 1.8 থেকে 3 পর্যন্ত ম্যাক্সিমাম, বাট এখানে তো অনেক বড় করতে হয়। এটা ছাড়া এখানে লেন্স দিতে অসুবিধা হয়, যেটা আমরা প্রিমিয়াম লেন্স দিতে পারি না। পোস্ট অপারেটিভলি যেটা হয় অপারেশনের পরে, যে ফেকো ইমালসিফিকেশন করার পরের দিনই আমরা পেশেন্টদেরকে আমরা বলি যে আপনি কালকে থেকেই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যেটা এসআইসিএসে পোস্ট অপারেটিভ রিকভারি টাইমটা বড় হয়, এবং ওখানে একটা বড় প্রবলেম হয় যেটা হলো অ্যাস্টিগম্যাটিজম। আমরা অপারেশনের পরে খুবই স্বাভাবিক আমাদের পেশেন্টরা চায় যে চশমার ডিপেন্ডেন্সিটা কমানোর জন্য। যে এসআইসিএস করলে যেটা হয়, হাই অ্যাস্টিগম্যাটিজম ডেভেলপ করে, তখন উনি চশমা ছাড়া পেশেন্ট ফেকো ইমালসিফিকেশন করার পরে যেমন দেখতে পায়, কিন্তু এসআইসিএস করার পরে অত ভালো দেখতে পায় না। তো এই সমস্ত কারণে অবশ্যই ম্যানুয়াল অপারেশনের চাইতে ফেকো ইমালসিফিকেশন ইজ এ বেটার অপশন। থ্যাংক ইউ ম্যাডাম, বিউটিফুলি এক্সপ্লেইনড। স্যার, আমরা কিন্তু আসলে একটা কথা শুনি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন, তেমন কিন্তু একটা অপারেশন করার চেয়ে তার আফটার কেয়ারটা কিন্তু বেশি ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আসলে এই ফ্যাকো ইমালসিফিকেশন বা ছানির যে কোনো অপারেশনের পরে একজন রোগী আসলে নিজের কি কি যত্ন নেবেন, উত্তরটা স্যার ছোট্ট একটা বিরতির পর আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আপনারা দেখছেন ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্স ডক্টর চেম্বার। কথা বলছি চোখের ছানি এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। ছোট একটি বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ডক্টর চেম্বারে, পাওয়ার্ড বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার, বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে চোখের ছানি অপারেশনের পরে রোগীরা আসলে তাদের টেক কেয়ারটা কিভাবে করবে? আসলে খুব কঠিন কোনো টেক কেয়ারের কিছু নাই।
সেটা হচ্ছে প্রথমে আমরা অপারেশনের পরপরই আমরা একটা কালো চশমা দিয়ে দিই। কালো চশমার ভূমিকাটা থাকে যে অত্যধিক আলো যেন চোখে প্রবেশ না করে, কারণ অত্যধিক আলো প্রবেশ করলে চোখে একটু ব্যথা হতে পারে। আর একটা হচ্ছে এটা ধুলাবালি থেকে প্রোটেক্ট করে। 2 নম্বর এবং সবচেয়ে প্রধানতম টেক কেয়ার যেটা, সেটা হচ্ছে চোখের ওষুধ ব্যবহার করা। যেমন অ্যান্টিবায়োটিক ড্রপ আপনার অপারেশনের পরে অন্তত 2 থেকে 3 সপ্তাহ দিতে হয় নিয়মিত, এবং ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেন সেভাবেই দিতে হয়। আরেকটা ড্রপ হচ্ছে স্টেরয়েড ড্রপ, এটা প্রায় 1 মাসের মতো দিতে হয়। এটাও হচ্ছে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে সেভাবেই দিতে হবে। 3 নম্বর যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে অপারেশনের পরে অন্তত 1 সপ্তাহ চোখে সরাসরি হাত দিয়ে ঘষা যাবে না বা চুলকানো যাবে না, এইটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে আমরা যারা বয়স্ক মানুষ তারা অপারেশনের পরে আমাকে প্রায়ই যে প্রশ্নটা করেন যে উনি কিভাবে নামাজ পড়বেন। তা আমরা যেটা সবাইকে বলি যে ওই 7টা দিন অন্তত চেয়ারে বসে নামাজ পড়বে এবং সরাসরি মাথা নিচু করে সেজদা না দেওয়াই ভালো, অন্তত 7টা দিন। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি সব রোগীকেই বলি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাক্তার যেভাবে আপনাকে ওষুধ দিতে বলেছেন সেটা পালন করতে হবে, এবং আপনাকে যে কয়দিন পর আবার সেকেন্ড টাইম ফলো আপের জন্য আসতে বলেছেন সেটা কোনোভাবেই মিস না করা। আর এর মাঝখানে যেটা হচ্ছে, যদি কোনো কারণে এই সময়ের মধ্যে রোগী খেয়াল করে যে হঠাৎ করে ওনার চোখ ঝাপসা হয়ে গেছে বা প্রচণ্ড ব্যথা হচ্ছে, লাল হচ্ছে, চোখে পানি পড়ছে, কোনো সময় কালক্ষেপণ না করেই ডাক্তারের পরামর্শ নেওয়া। চোখে পানি লাগলে কোনো সমস্যা আছে কিনা এটা অপারেশনের খুবই পরে? সুন্দর প্রশ্ন। আমি যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আমি পেশেন্টকে বলি যে আপনি অপারেশনের পরে 7 দিন চোখে সরাসরি পানি দিবেন না। এখন যেটা আমি বললাম মেডিকেল পয়েন্ট অফ ভিউতে যেটুকু ইনসিশন দিয়ে আমরা সার্জারিটা করি 1 থেকে 3 মিলিমিটার, এটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আসলে ওয়াটার টাইট সিল হয়ে যায়। পানি দিলে আসলে কোনো প্র্যাকটিক্যালি এটার কোনো ইম্প্যাক্ট নাই, কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে অন্তত সেফগার্ড হিসাবে আমরা বলি যে 7টা দিন পানি না লাগানোই ভালো, সেফ সাইডে থাকার জন্য স্যার। জি। যেহেতু আমাদের দেশের ওয়াটারবর্ন ডিজিজ খুব বেশি, জি কিন্তু জি ম্যাডাম। সেই কারণে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলে থাকি যে 7 দিন রেস্ট্রিকশন থাকাই ভালো। নিশ্চয়ই আমাদের দর্শকরাও এটা হয়তো মাথায় রাখবেন। ম্যাডাম, আপনার কাছে আমি যেটা একটু জানতে চাই, যে কোনো অপারেশন করার পরেই সবার একটা কমন প্রশ্ন থাকে যে আমি কি আবার আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো কিনা, বা অপারেশনের পরে আমার দেখতে কোনো সমস্যা হবে কিনা। তো এই সার্জারির পরে কি একজন মানুষ নর্মালি দেখতে পায় বা নর্মাল লাইফ লিড করতে পারবে কিনা? আসলে অপারেশনের পরে পেশেন্ট কতখানি দেখবে এবং নর্মাল লাইফে ফিরে যাবে, এটা অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে কাজ করে। তার মধ্যে 1 নম্বর ফ্যাক্টর তো আছে যে অপারেশন প্রসিডিওর, আমরা বারে বারে একই কথা বলছি, ডিসকাশনও হয়েছে যে যদি ইমিডিয়েটলি কাজে চলে যেতে চায় কেউ, তবে ফেকো ইমালসিফিকেশন করার পরে, যেমন আমি বা ডক্টর রাকিব আমরা বলি যে আপনি পরের দিন থেকেই কাজ শুরু করে দিতে পারবেন। এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর উপর ডিপেন্ড করছে। আর একটা হলো পেশেন্ট ভালো দেখবে কি না তারপরে, সেটা তার চোখে অন্য কোনো অসুখ আছে কি না সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। যেমন চোখে রেটিনোপ্যাথি যদি থাকে, ছানি অপারেশন করে দিয়ে আমরা রেটিনাল চিকিৎসা করব, সেজন্য তাকে ছানি অপারেশন করছি। তো রেটিনা ম্যাকুলার যদি কোনো প্রবলেম থাকে, এইজিং প্রসেস হলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন থাকে, সেখানে তো অপারেশনের পরে রোগী অবশ্যই নর্মাল পেশেন্টের মতো দেখবে না। সো চোখের যদি অন্য কোনো প্রবলেম থাকে যেটা তার ভিশনে প্রবলেম করতে পারে, আমরা ছানি অপারেশন করে পরিষ্কার করে লেন্স বসিয়ে দিলেও সে হয়তো নাও ভালো দেখতে পারে। সেটা আমরা কাউন্সেলিং করি পেশেন্টদেরকে। যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, যদি পেশেন্ট অ্যাভাভ 60 হয়, তখন আমরা এভাবেই কাউন্সেলিং করি। মানে কোমরবিডিটিস গুলোর উপরে অনেকটাই ডিপেন্ড করে সাকসেস রেটটা। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, এবার আমার একটা প্রশ্ন আছে, যে কোনো অপারেশনের যাওয়ার আগে রোগীদের প্রথম যেটা চিন্তা অজ্ঞান করবে কিনা, কারণ স্যার আসলে অজ্ঞান হতে যে কেউই ভয় পায়, অজ্ঞানের কথা শুনলেই অজ্ঞান হয়ে যায় এমন একটা অবস্থা। তো স্যার আসলে ফ্যাকো ইমালসিফিকেশন সার্জারিতে কি জেনারেল অ্যানেস্থেসিয়া বা পুরোপুরি অজ্ঞান করতে হয়, নাকি এটা আসলে কিভাবে করেন? খুবই সুন্দর প্রশ্ন, এটা আসলে সবারই জানা উচিত যে আমরা ফ্যাকো ইমালসিফিকেশন প্রসিডিউরটা কিভাবে করি। ফ্যাকো ইমালসিফিকেশন সার্জারির জন্য যে অ্যানেস্থেসিয়া, সেই অ্যানেস্থেসিয়ার মধ্যে এখন যেটা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি সেটা হচ্ছে টপিক্যাল অ্যানেস্থেসিয়া। টপিক্যাল অ্যানেস্থেসিয়া মানে হচ্ছে আমরা চোখের, যেহেতু আমরা সার্জারিটা করছি হচ্ছে ইনসিশনটা দিচ্ছি বা কাটছি হচ্ছে কর্নিয়ার মধ্যে দিয়ে, আমি যদি শুধু কর্নিয়াটাকে অ্যানেস্থেসিয়ারাইজড করে ফেলতে পারি
তাহলে পেশেন্ট পুরো প্রসিডিউরে আসলে কোনো কষ্ট অনুভব করে না। সেক্ষেত্রে চোখে ড্রপ দিয়ে অপারেশন করা যায়। তো মানুষ চলতি ধারণা হচ্ছে যে চোখে ড্রপ দিয়েই ছানি অপারেশন করা যায়। এটা হচ্ছে মেজরিটি সার্জন এখন এই পদ্ধতি দিয়ে করে। তবে সেফেস্ট প্রসিডিউর যেটা সেটা হচ্ছে আপনার পেরিবালবার ব্লক যেটা বলি, সেটা হচ্ছে চোখের পাতার নিচে ছোট্ট একটা ইনজেকশন দিয়ে চোখটাকে শুধু চোখটাকে অবশ করে তারপর সার্জারি করতে হয়। যদি আমি ড্রপ দিয়ে অপারেশন করি তাহলে অপারেশন পরবর্তীতে চোখে কোনো ব্যান্ডেজও লাগে না। আর যদি পেরিবালবার ব্লক দিয়ে আমি অপারেশন করি তাহলে পরে হচ্ছে আপনার 8 থেকে 10 ঘন্টা ব্যান্ডেজ দিয়ে রাখতে হয়। এছাড়া যদি ধরেন আমরা একটু আগে যে আলাপটা করেছি, যদি ছানি খুব অল্প বয়সের বাচ্চাদের হয় সেক্ষেত্রে আসলে তো তাকে আমি জেনারেল অ্যানেস্থেসিয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যদি কোনো পেশেন্ট সাইকোলজিক্যালি কমপ্লায়েন্ট না থাকে, তার যদি অন্য অসুস্থতা থাকে যে সে কোনোভাবেই ওই সার্জারির যে সময়টা 10 থেকে 12 মিনিট সেটা সে কোঅপারেট করবে না, সেই ক্ষেত্রে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া কনসিডার করব। তাহলে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি যে টোটাল সার্জারিটার মধ্যে ম্যাক্সিমাম 1 to 5% সার্জারি হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, মেজরিটি সার্জারি হচ্ছে টপিক্যাল অ্যানেস্থেসিয়া অথবা পেরিবালবার ব্লক বা শুধু চোখটা অবশ করেই অপারেশন করা সম্ভব। তাহলে স্যার যেহেতু এখানে শুধু চোখ অবশ করে অপারেশন করা পসিবল বা আগের মতো সবসময় আসলে ব্যান্ডেজ দেওয়ার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কি স্যার আসলে পেশেন্টের হসপিটাল স্টে না করে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া যায়, বিষয়টা কি এরকম? জি, সার্জারিটা এখন ক্যাটারাক্ট সার্জারিটা এখন হয়ে গেছে সারা পৃথিবীতে রিকমেন্ডেড হচ্ছে এখন ডে কেস সার্জারি, মানে আপনি হসপিটালে যত কম রাখা যায়। যেহেতু চোখের সার্জারি তার টপিক্যাল অ্যানেস্থেসিয়া অথবা পেরিবালবার ব্লক হসপিটালে স্টে করার কোনো আসলে মানে কেউই রাখে না এখন, যে কোনো হসপিটাল সারা পৃথিবীতেই, যদি না তার কোনো কোমরবিডিটি থাকে। যেমন ধরেন একটা পেশেন্ট ডায়াবেটিক অনেক দিন যাবত, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টটা অ্যাম্বুলেন্ট না, তাকে বারবার হসপিটালে আনতে নিতে অসুবিধা, সেই সব ক্ষেত্রে আমরা হসপিটালে পেশেন্টকে অ্যাডমিট করি। তাছাড়া আসলে অন্তত আমার প্র্যাকটিসে আমি মেজরিটি পেশেন্টই হচ্ছে ডে কেস হিসাবে করে ছেড়ে দেই। স্যার এবং ম্যাডাম, আমাদের যেহেতু আজকের আয়োজনের টাইটেলটা হচ্ছে জনস্বার্থে জনস্বাস্থ্যে, আপনাদের দুইজনের কাছেই আমি একটু জানতে চাইবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তারা যাদের চোখটা ভালো রাখতে পারে, যত্নে রাখতে পারে, একটু কিছু পরামর্শ চাইবো। স্যার, আপনাকে দিয়ে শুরু করলাম। নিয়মিত চক্ষু পরীক্ষা করাবেন, বিশেষ করে যাদের বয়স 40 হয়ে গেছে তাদেরকে নিয়মিত চক্ষু পরীক্ষা করতে হয় অনেকগুলো কারণে। বিভিন্ন ধরনের চোখের রোগ আছে যেগুলো হচ্ছে উপসর্গহীন, অতএব সেই রোগগুলো আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট এগুলো করা খুবই জরুরি। দ্বিতীয় হচ্ছে আরেকটা কথা বলবো, এটা আমি আমার কাছে মনে হয় যে আমরা সামাজিকভাবে এটাকে আমরা হাইলাইট করি না, সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চার সে যদি চোখটা বাঁকা থাকে তাকে অবশ্যই, সে বয়স 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের কাছে নেওয়া উচিত। কারণ সেই বাঁকা চোখের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আপনার রিফ্রেক্টিভ এরর বা পাওয়ারের ডিফেক্ট, যেটা চশমা দিলেই কারেকশন করা সম্ভব। কিন্তু একটা ক্রিটিক্যাল টাইম, মানে আপনার 3 বছর বা 4 বছরের পরে যদি আমি সেই চিকিৎসাটা নিতে চাই, তাহলে কিন্তু তখন আর ওই চোখটা অলসী হয়ে যায় এবং সারা জীবনের জন্য কিন্তু তখন ওই চোখ দিয়ে ভালো দেখবে না। অতএব দর্শকদের প্রতি আমার একটাই আবেদন, আমরা যে সাবজেক্টে আজকে কথা বলছি তার বাইরে 2টা কথাই বললাম, যে ছোট বাচ্চা চোখ বাঁকা, আপনি এটাকে অবহেলা করবেন না, অবশ্যই চোখের ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। ম্যাডাম, আপনার কাছ থেকে 2টা পরামর্শ শুনতে চাই। দর্শকদেরকে বলতে চাই, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে, আমি বলতে চাই যে চোখে ডায়াবেটিস জনিত যে সমস্যাগুলো হয় সেগুলোতে কোনো ব্যথা হয় না। পেশেন্টরা বুঝতেই পারে না যে ব্যথাহীনভাবে আস্তে আস্তে চোখের দৃষ্টিটা ধীরে ধীরে কমে যেতে থাকে। তো আমি ডায়াবেটিক পেশেন্টদেরকে বলবো, আপনারা 6 মাসে, যদি 6 মাসে অনেকের পক্ষে পসিবল না হয়, ডায়াবেটিস হওয়ার পরের থেকে প্রতি বছর চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি চোখ দেখাবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। স্যার এবং ম্যাডাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ব্যস্ত থাকেন, তার মাঝেও আজকে আমাদের জিটিভি স্টুডিওতে সময় দিয়েছেন এবং এত সুন্দর একটি ফলপ্রসূ আলোচনা দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন। আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে আবার আলোচনা করতে পারবো। আপনাদের উত্তরোত্তর সুস্থতা এবং ভবিষ্যতে আরও সফলতা কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চোখ কিন্তু মনের কথা বলে, সুতরাং প্রিয়জনকে মনের কথা জানাতে হলে চোখের কিন্তু যত্ন নিতে হবে এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।
আগামী পর্বে চোখের অন্য কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।